হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পগুজব। আমি মৌমিতা এসে গেছি তোমাদেরকে গল্প শোনাবো বলে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও এবং সেখান থেকে অল নোটিফিকেশানটা অবশ্যই সিলেক্ট করে নিও। তবে গল্প বলার আগে আজকে আমি তোমাদেরকে একটা নতুন জায়গায় বেড়াতে নিয়ে এসেছি। কোথায় বলো তো? যেখানকার গল্প আমি আমার ওই ভূতের গল্পটাতে বলেছিলাম, অর্থাৎ আমার মামার বাড়ির গল্প, সেই মামার বাড়িতেই আমি আজকে বেড়াতে এসেছি। আর সেই ব্যক্তি অর্থাৎ আমার বড় মামা, যিনি ওই ভূতকে দর্শন করেছিলেন, সত্যি মিথ্যে জানি না, আমাকে বলেছিল যে ওটা সত্যি কথা। হ্যাঁ, তো আমি বিশ্বাস করেছিলাম এবং আমি বিশ্বাস করতেই চাই। ভূত আছে এটা বিশ্বাস করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তো সেই জন্যই তোমাদেরকে আজকে তার সঙ্গে পরিচয় করে দিলাম। বড় মামা কিছু বলবে তোমাদেরকে, বলো কিছু। নমস্কার, আমার নাম সতীনাথ সরকার। আমি ছোটোবেলায় কিছু কিছু ভূতের নানা রকম অলৌকিক ঘটনা দেখেছি বা উপলব্ধি করেছি। সেইগুলো আমার ভাগ্নিকে গল্প আকারে শুনিয়েছি। আর ওই গল্পগুলোই আপনাদের সব চ্যানেলে বলেছে বা শুনিয়েছে। আপনারা ওনার চ্যানেলটাকে লাইক করবেন এবং চ্যানেলটা সাপোর্ট করবে সবাই। থ্যাংক ইউ। চলো আমার মামার বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে এই সিঁড়ি দিয়ে দোতলায় যেতে হয়। নিচের তলাটা প্রায় 250 থেকে 300 বছরের পুরনো, আর ওপরেরটা 75 থেকে 80 বছর। এই ওপরে এখনও হরিবর্গার ছাদ রয়েছে, খড়খড়ির জানলা, পেছনে বাগান, সব মিলিয়ে আমার খুব পছন্দের জায়গা এটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার চলে আসবো সরাসরি গল্প বলার পর্বে। আচ্ছা, ভূত আর বিজ্ঞান, বিজ্ঞান আর ভূত, এই দুটো সম্পূর্ণ দুটো বিপরীত মেরুতে বাস করে। এটা তো আমরা সবাই জানি, দুটোকে সচরাচর মেলানো যায় না। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একজন বৈজ্ঞানিকের গল্প বলবো যে কিনা তার বিজ্ঞানের মধ্যে ভূত গুলে খেয়ে নিয়েছিলেন। তোমরা কি গেস করতে পারছো আমি কার কথা বলছি? None other than the great প্রফেসর শঙ্কু। ঠিক ধরেছ। আজকে আমি তোমাদেরকে সত্যজিৎ রায়ের লেখা দ্য প্রফেসর শঙ্কুর ডায়েরি সিরিজ থেকে একটি গল্প পড়ে শোনাবো। এটি আমার একটি শ্রোতা বন্ধুর অনুরোধ ছিল, তো তার সেই অনুরোধে আমার আজকের এই গল্পটা বাছা। গল্পের নাম প্রফেসর শঙ্কু ও ভূত, লেখক সত্যজিৎ রায়। 10ই এপ্রিল। ভূত, প্রেত, প্ল্যানচেট, টেলিপ্যাথি, ক্লেয়ারভয়েন্স, এই সবই যে একদিন না একদিন বিজ্ঞানের আওতায় এসে পড়বে, এ বিশ্বাস আমার অনেক দিন থেকেই আছে। বহু কাল ধরে বহু বিশ্বস্ত লোকের ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কাহিনী সেই সব লোকের মুখ থেকেই শুনে এসেছি। ভূত জিনিসটাকে তাই কোনো দিন হেসে উড়িয়ে দিতে পারিনি। আমার নিজের কখনো এই ধরনের অভিজ্ঞতা হয়নি। চীনে জাদুকরের কারসাজিতে সম্মোহিত বা হিপনোটাইজড হয়েছি, অদৃশ্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করেছি, গেছো বাবার মন্ত্র বলে জানোয়ারের কঙ্কালে রক্ত, মাংস, প্রাণ ফিরে আসতে দেখেছি। কিন্তু যে মানুষ মরে ভূত হয়ে গেছে, সেই ভূতের সামনে কখনো পড়তে হয়নি। এই অভিজ্ঞতার অভাবের জন্যই বোধহয় কিছুদিন থেকেই ভূত দেখার ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছিল। আর কেবলই ভাবছিলাম ভূতকে হাজির করার বৈজ্ঞানিক উপায় কি থাকতে পারে। এখানে অবশ্যই কেবল রাসায়নিক প্রক্রিয়া বা যন্ত্রপাতিতেই বেশি কাজ হতো না, তার সঙ্গে চাই কনসেন্ট্রেশন, রীতিমতো ধ্যানস্থ হওয়া চাই। কারণ যে কোনো ভূত হলেই তো চলবে না, বিশেষ বিশেষ মৃত ব্যক্তির ভূতকে ইচ্ছা মতো
আমার ঘরে এনে হাজির করে তার সঙ্গে বাক্যালাপ করে তারপর তাদের আবার পরলোকে ফেরত পাঠিয়ে দিতে হবে। সবচেয়ে বড় কৃতিত্ব হবে যদি তাদের আবার একেবারে সশরীরে এনে ফেলা যায়, যার ফলে আমরা তাদের স্পর্শ করতে পারি, তাদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারি। তবেই না বিজ্ঞানের কৃতিত্ব। গত 3 মাস পরিশ্রম, গবেষণা ও কারিগরির পর আমার নিও স্পেকট্রোস্কোপ যন্ত্রটা তৈরি হয়েছে। এখানে স্পেকট্রো কথাটা স্পেকট্রাম থেকে আসছে না, আসছে স্পেকটার অর্থাৎ ভূত থেকে। নিও কারণ এমন যন্ত্র এর আগে আর কখনো তৈরি হয়নি। যন্ত্রের বিশদ বিবরণ আমার খাতায় রয়েছে, তাই এই ডায়েরিতেই সেটা আর দিলাম না। মোটামুটি বলে রাখি, আমার মাথার মাপের একটা ধাতুর হেলমেট তৈরি করা হয়েছে। তার দুদিক থেকে দুটো বৈদ্যুতিক তার বেরিয়ে একটা কাঁচের পাত্রে আমার তৈরি একটা তরল সলিউশনের মধ্যে চোবানো দুটো তামার পাতের সঙ্গে যোগ করা হয়। হঠাৎ দেখলে অ্যাসিড ব্যাটারির কথা মনে হতে পারে। সলিউশনটা অবশ্য নানা রকম বিশেষ মাল মশলা মিশিয়ে তৈরি। তার মধ্যে প্রধান হলো শ্মশান সংলগ্ন চিতার ধোঁয়ায় পরিপুষ্ট কিছু গাছের শিকড়ের রস। এই সলিউশন গ্যাসের আগুনে গরম করলেই তা থেকে একটা সবুজ রঙের ধোঁয়া বের হবে। খুব আশ্চর্যজনকভাবে পাত্রের ওপরে প্রায় 1 মানুষ জায়গা নিয়ে এই কুণ্ডলী পাকাতে থাকে। ভূতের আবির্ভাব হওয়ার কথা এই কুণ্ডলীর মধ্যেই। আজ সকালে যন্ত্রটাকে প্রথম টেস্ট করলাম। 16 আনা সফল হয়েছে বলবো না, এবং এই আংশিক সাফল্যের প্রধান কারণ হলো আমার কনসেন্ট্রেশনে গলদ। ল্যাবরেটরিতে ঢোকার সময় দেখলাম বারান্দার কোণে আমার বেড়াল নিউটন এক থাবায় একটা আরশোলা মারল। ফলে হলো কি, হেলমেট পরে বসে ভূতের কথা ভাবতে গিয়ে কেবলই সেই আরশোলার নিষ্প্রাণ দেহটা আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সেই কারণেই বোধহয় মিনিট 5 পরে স্পষ্ট দেখতে পেলাম ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে বিরাট এক আরশোলা। তার সুরগুলো যেন আমার দিকেই নির্দেশ করে নাড়াচাড়া করছে। ওরে বাবা, এখানে আমি থাকলে কি করতাম কে জানে। একে আরশোলা, তার উপর আবার ভূত, ভয়ঙ্কর কম্বিনেশন। যাই হোক, পরেরটা আবার পড়ি। প্রায় 1 মিনিট ছিল এই আরশোলার ভূত, তারপর অদৃশ্য হয়ে গেল। বুঝলাম আজ আর অন্য ভূত নামানোর চেষ্টা বৃথা। কাল সকালে আরেকবার চেষ্টা করে দেখব। আজ সমস্ত দিনটা মনের ব্যায়াম অভ্যেস করতে হবে, যাতে কাল কনসেন্ট্রেশনে কোনো ত্রুটি না হয়। 11ই এপ্রিল। অভাবনীয়, আজ প্রায় 3.5 মিনিট ধরে আমার পরলোকগত বন্ধু ব্রিটিশ বৈজ্ঞানিক আর্চিবাল্ড অ্যাক্রয়েডের সঙ্গে আলাপ হলো। নরওয়েতে রহস্যজনকভাবে অ্যাক্রয়েডের মৃত্যু হয়। মৃত্যুর কারণ আমি পরে জেনেছিলাম এবং সেটা এর আগেই আমি ডায়েরিতে লিখেছি। আজ সেই অ্যাক্রয়েড অতি আশ্চর্যভাবে আমার সবুজ ধোঁয়ার কুণ্ডলীতে আবির্ভূত হলেন। আশ্চর্য বলছি এই জন্যেই যে অ্যাক্রয়েডের বিষয়ে প্রথম 5 মিনিট ধ্যান করার পর যে জিনিসটা প্রথম দেখা গেল ধোঁয়ার মধ্যে, সেটা হলো একটি নরকঙ্কাল, যার ডান হাতটা আমার দিকেই প্রসারিত। তারপর হঠাৎ দেখি সেই কঙ্কালের চোখে সোনার চশমা। এই যে অ্যাক্রয়েডেরই বাইফোকাল চশমা, সেটা আমি দেখেই চিনলাম। চশমার পর দেখা গেল
দাঁতের ফাঁকে বাঁকানো একটা পাইপ, অ্যাক্রয়েডের সাধের ব্রায়ার, তারপর পাঁজরের ঠিক নিচটায় একটা চেনওয়ালা ঘড়ি। এও আমার চেনা। বুঝতে পারলাম অ্যাক্রয়েডের চেহারার যে বিশেষত্বগুলি আমার মনে দাগ কেটেছিল সেগুলোই আগে আগে দেখা যাচ্ছে। ঘড়ি, পাইপ ও চশমা সমেত কঙ্কাল হঠাৎ বলে উঠল, হ্যালো শঙ্কু। এই যে স্পষ্ট অ্যাক্রয়েডের গলা, আর কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গেই স্যুট পরিহিত সৌম্য মূর্তি অ্যাক্রয়েডের সম্পূর্ণ অবয়ব ধোঁয়ার মধ্যে প্রতীয়মান হলো। তার ঠোঁটের কোণে সেই ছেলে মানুষই হাসি, মাথায় কাঁচা পাকা চুলের একগোছা কপালের ওপর এসে পড়েছে, গায়ে ম্যাকিন্টস, গলায় মাফলার, হাতে দস্তানা। দস্তানা মানে মাফলার, সরি গ্লাভস। আমি প্রায় হাত বাড়িয়ে অ্যাক্রয়েডের হাতে হাত মেলাতে গিয়েও শেষ মুহূর্তে অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিলাম। করমর্দন সম্ভব ছিল না, কারণ যা দেখছিলাম তা অ্যাক্রয়েডের জড়রূপ নয়, শূন্যে ভাসমান প্রতিবিম্ব মাত্র। কিন্তু আশ্চর্য এই যে প্রেতচ্ছায়ার কণ্ঠস্বর অতি স্পষ্ট। আমি কিছু বলার আগেই অ্যাক্রয়েড তার গম্ভীর অথচ মসৃণ গলায় বললেন, তোমার কাজের দিকে আমার দৃষ্টি রয়েছে, যা করছো তা সবই খেয়াল করি। তুমি তোমার দেশের মুখ উজ্জ্বল করছো। উত্তেজনায় আমার গলা প্রায় শুকিয়ে এসেছিল, তবু কোনো রকমে বললাম, আমার নিওস্পেকট্রোস্কোপ সম্বন্ধে তোমার কি মত? সবুজ ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে মৃদু হেসে অ্যাক্রয়েড বললেন, আমার দেখা যখন তুমি পেয়েছো তখন আর আমার মতামতের প্রয়োজন কি? তুমি নিজেই জানো তুমি কৃতকার্য হয়েছো। যারা লোকান্তরিত তারা মতামতের ঊর্ধ্বে। মানসিক প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন আমাদের জগতে নেই। চিন্তা, ভাবনা, সুখ, দুঃখ, ভালো মন্দ সবই এখানে অবান্তর। আমি অবাক হয়ে অ্যাক্রয়েডের গলা শুনছি, আর এরপর কি জিজ্ঞাসা করব ভাবছি, এমন সময় একটা অদ্ভুত হাসির সঙ্গে সঙ্গে বুদবুদের মতো অ্যাক্রয়েড অদৃশ্য হয়ে গেলেন। আর তারপরেই ধোঁয়ার কুণ্ডলীটা আমার দিকে এগিয়ে এলো, আর আমি বুঝতে পারলাম যে আমার চেতনা লোপ পেয়ে যাচ্ছে। যখন জ্ঞান হলো তখন দেখি আমার চাকর প্রহ্লাদ আমার কপালে জলের ছিটে দিচ্ছে। এই গরমে লোহার টুপি মাথায় পরে বসে আছো বাবু, বুড়ো বয়সে এত কি সয়? হেলমেটটা খুলে ফেললাম, বেশ ক্লান্ত লাগছে। বুঝলাম অতিরিক্ত কনসেন্ট্রেশনের ফল। কিন্তু অ্যাক্রয়েডের প্রেতাত্মা যে আজ আমার ল্যাবরেটরিতে আবির্ভূত হয়ে আমার সঙ্গে কথা বলে গেছে, তাতে কোনো ভুল নেই। আমার গবেষণা, আমার পরিশ্রম অনেকাংশে সার্থক হয়েছে। আশ্চর্য আবিষ্কার আমার এই নিওস্পেকট্রোস্কোপ। মনে মনে ভাবলাম, সামান্য শারীরিক গ্লানিতে নিরুৎসাহ হলে চলবে না। কাল আবার বসবো এই যন্ত্র নিয়ে। ইচ্ছে হচ্ছে বিগত যুগের কিছু ঐতিহাসিক চরিত্রের প্রেতাত্মার সঙ্গে চাক্ষুষ পরিচয় করে তাদের সঙ্গে কথা বলবো। 12ই এপ্রিল। অন্ধকূপ হত্যার আসল ব্যাপারটা জানবার জন্য আজ ভেবেছিলাম সিরাজউদ্দৌলাকে একবার আনবো, কিন্তু সব প্ল্যান মাটি করে দিলেন আমার প্রতিবেশী অবিনাশ চাটুর্যে। বৈঠকখানায় বসে সবে মাত্র কফি শেষ করে ন্যাপকিনে মুখ মুছছি,
এমন সময় ভদ্রলোক হাজির। অবিনাশবাবুর মতো অবৈজ্ঞানিক ব্যক্তি জগতে আর দ্বিতীয় আছে কিনা সন্দেহ। ভদ্রলোকের জন্ম হওয়া উচিত ছিল প্রস্তর যুগে, বিংশ শতাব্দীতে তিনি একেবারেই বেমানান। আমার সাফল্যে ঔদাসীন্য ও ব্যর্থতায় টিটকিরি, এই দুটো জিনিস ছাড়া ওর কাছে আর কখনো কিছু পেয়েছি বলে মনে পড়ে না। ঘরে ঢুকেই আমার সামনে সোফায় ধপ করে বসে পড়ে বললেন, উশ্রির ধারে ঘোরাফেরা হচ্ছিল কি মতলবে? উশ্রির ধারে? আমি মাঝে মাঝে অবশ্যই প্রাতঃভ্রমণে যাই ওদিকটা, কিন্তু গত 20-25 দিনের মধ্যে তো যাইনি। সত্যি বলতে কি বাড়ি থেকেই বেরোয়নি, তাই বললাম। কবেকার কথা বলছেন? আজকে মশাই, আজকে এই ঘন্টাখানেক হবে। ডাকলুম, সাড়াই দিলেন না। সে কি, আমি তো বাড়ি থেকে বেরোইনি। অবিনাশবাবু এবার হো হো করে হেসে উঠলেন। হে আবার কি ভীমরতি ধরলো আপনার? অস্বীকার করছেন কেন? ওরকম করলে যে লোকে আরো বেশি করে সন্দেহ করবে। আপনার 5 ফুট 2 ইঞ্চি হাইট, ওই টাক, ওই দাঁড়ি, গিরিডি শহরে আর কার আছে বলুন? আমি যুগপৎ রাগ আর বিস্ময়ে কিছুই বলতে পারলাম না। লোকটা কি? আমি মিথ্যাবাদী? আমি ত্রিলোকেশ্বর শঙ্কু? আমার কিছু মূল্যবান ফর্মুলা আমি কোনো অতিরিক্ত অনুসন্ধিৎসু বৈজ্ঞানিকের কাছে গোপন করেছি বটে, কিন্তু উশ্রির ধারে যাবার মতো সামান্য একটা ঘটনা আমি অবিনাশবাবুর মতো নগণ্য লোকের কাছে গোপন করতে যাব কেন? অবিনাশবাবু বললেন, শুধু আমি নই, রামলোচন বাড়ুজ্যেও আপনাকে দেখেছেন, তবে সেটা উশ্রির ধারে নয়, জজ সাহেবের বাড়ির পেছনের আম বাগানে। আর সেটা আমার দেখার পরে এই মাত্র শুনে আসছি। আপনি তাকেও জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি চুপ করে রইলাম। ভদ্রলোক শুধু নিজে মিথ্যে কথা বলছেন না, অন্য আর একজন প্রবীণ ব্যক্তিকেও মিথ্যেবাদী বানাচ্ছেন। এর কি কারণ হতে পারে তা আমি বুঝতে পারলাম না। আমার চাকর প্রহ্লাদ অবিনাশবাবুর জন্য কফি নিয়ে এলো। ভদ্রলোক ফস করে জিজ্ঞাসা করে বসলেন, হ্যাঁ প্রহ্লাদ, বলি তোমার বাবু আজ সারা সকাল বাড়িতেই ছিলেন না বেরিয়েছিলেন? প্রহ্লাদ বলল, কাল অত রাত অবধি ল্যাবরেটরিতে খুটখাট কইলেন, আর আজ অমনি সকালে বেরিয়ে যাবেন? বাবু বাড়িতেই ছিলেন। এখানে একটা কথা বলা দরকার। আমি কাল সকালের পর আদৌ আমার ল্যাবরেটরিতে যাইনি। বিনা কারণে আমি কখনো ল্যাবরেটরিতে যাই না। আমার সারাদিনের কাজ ছিল কনসেন্ট্রেশন অভ্যাস করা, এবং সেই কাজটা আমি করি আমার শোবার ঘরেই। রাত্রে 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছি যথারীতি ভোর 5টায়। অথচ প্রহ্লাদ বলে কিনা আমি ল্যাবরেটরিতে কাজ করেছি। আমি প্রহ্লাদকে বললাম, আমি যখন কাজ করছিলাম তখন তুমি আমাকে কফি দিয়েছিলে কি? হ্যাঁ বাবু, দিয়েছিলাম যে। তুমি অন্ধকার ঘরে কুটুর কুটুর করছিলে। আমি প্রহ্লাদকে বাধা দিয়ে বললাম, অন্ধকার ঘর? তাহলে তুমি আমায় চিনলে কি করে? প্রহ্লাদ এক গাল হেসে বলল, তার চিনব না বাবু, চাঁদের আলো ছিল যে, মাথা হেট করে বসেছিলেন, আর মাথায় আলো পড়ে চকচক। ঠিক আছে ঠিক আছে। অবিনাশবাবু একটা বিড়ি ধরিয়ে বললেন, সেই যে কি একটা বায়োস্কোপ দেখেছিলাম, এক মানুষ 2 ভাগে ভাগ হয়ে গিয়ে একই সময় এখানে ওখানে। আপনারও কি সেই দশা হলো নাকি? তা কিছুই আশ্চর্য নয়। পই পই করে বলেছি, ওসব গবেষণার মধ্যে যাবেন না মশাই, ওতে ব্রেন এফেক্ট করে। গরিবের কথা বাসি হলে তবে ফলে কি না। আরো আধ ঘন্টা ছিলেন অবিনাশবাবু। বুঝতে পারছিলাম
একটা ম্যাগাজিনের পাতা উল্টানোর ফাঁকে ফাঁকে ভদ্রলোক আমার দিকে আর চোখে লক্ষ্য রাখছিলেন। আমি আর কোনো কথা বলতে পারিনি, কারণ আমার মাথার মধ্যে সবই কেমন জানি গন্ডগোল হয়ে যাচ্ছিল। বিকেলে হাঁটতে হাঁটতে রামলোচন বাবুর বাড়ির দিকে গেলাম। ভদ্রলোক তার গেটের বাইরে বাঁধানো রকটাতে বসে সুরেন ডাক্তারের সঙ্গে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, আপনি একটা হিয়ারিং এড ব্যবহার করুন। এত ডাকলুম সকালে, সারাই দিলেন না। কি খুঁজছিলেন নিত্তিরের আম বাগানে? কোনো আগাছা টাগাছা বুঝি? আমি একটু বোকার মতো হেসে আমতা আমতা করে আমার অন্যমনস্কতার একটা কাল্পনিক কারণ দিলাম। তারপর বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে উশ্রের ধারে গিয়ে বসলাম। সত্যিই কি আমার মতিভ্রম হয়েছে? মস্তিষ্কের বিকার ঘটেছে? এরকম ভুল এর আগে কখনো তো হয়নি। 27 বছর হলো গিরিডিতে আছি। নানা রকম কঠিন জটিল গবেষণায় তার অনেকটা সময় কেটেছে, কিন্তু তার ফলে কখনো আমার স্বাভাবিক আচরণের কোনো ব্যতিক্রম ঘটেছে এরকম কথা তো কাউকে কোনোদিন বলতে শুনিনি। হঠাৎ আজ এ কি হলো? আজকের গল্প এই পর্যন্তই। কি হলো তারপর? এই শঙ্কুর মতো একই রকম দেখতে আর কে ঘুরে বেড়াচ্ছে আশেপাশে শহরের যেখানে সেখানে? শঙ্কু বাড়িতে, অথচ সবাই শঙ্কুকে এদিক ওদিক দেখতে পাচ্ছে। কিভাবে হলো এই ডবল শঙ্কু রহস্যের সমাধান? জানতে হলে পরের পর্বটা অবশ্যই দেখতে হবে। আগামী মঙ্গলবার ঠিক রাত্রি 9টায় আমি আসব এই পর্বের শেষটুকু নিয়ে, অর্থাৎ প্রফেসর শঙ্কু ও ভূত এই গল্পের সমাপ্তি পর্ব নিয়ে। ততদিন আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থেকো। কিপ ওয়াচিং মাই চ্যানেল। থ্যাংক ইউ।